পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি জামাত ও এনসিপির বৈঠক, সম্পর্ক উন্নয়নে আলোচনা। আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসি। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব। কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারা, বলেছেন নেতারা। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর আচরণ সন্তোষজনক, বলেছেন উপাচার্য। অতীতের রেকর্ড ভেঙে এবার প্রার্থী 462 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও বৈঠকের কথা রয়েছে তার। ঢাকার পাকিস্তান দূতাবাসে শনিবার সন্ধ্যা 6টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। এর আগে বিকেল 5টায় মোহাম্মদ ইসহাক দারের সাথে জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সার্ককে আরও গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান জামাত নেতা ডক্টর তাহের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির 7 সদস্যের একটি দল। দাওয়াত দিয়েছিলেন, আমরা 5 সদস্য একটা ডেলিগেশন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সাথে তাদের আমন্ত্রণে এখানে এসেছি এবং সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে 3 দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুর 1:30টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই হবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে বেশ কয়েকটি সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানে সফররত বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও যোগ দিতে পারেন বলে জানা গেছে। সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানের 2 জন মন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার হবে বলে আশা বিশ্লেষকদের। এর আগে 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন তিনি। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বলেও জানান সিইসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান সিইসি। বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, সহোদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না। সিইসি আরও বলেন, ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটা একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু
এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। পরে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। আমাদের কাজ হচ্ছে, সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা, আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকবো। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রস্তুতির বিষয়টি আপনারা জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, বৃষ্টির কারণে কৃষকের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তাই দাম বেশি। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে গতকাল দুপুরে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। মিরপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেশি হয় বলে এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে, যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা জানান, যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায় তবে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সামাজিক সুরক্ষা নিয়ে অর্পণ আলোক সংঘের আলোচনা সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, তবেই গণ অভ্যুত্থান মূল্যায়িত হবে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে রাজনীতিতে তাদের জায়গা থাকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এদিকে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থান সাবলিমিটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ সিডিআর। রাজধানী ঢাকায় এয়ার কন্ডিশন রুমে বসে কেউ যদি সংস্কার করে আর ভাবে যে আমি সংস্কার করে দেব, এখানে ইলেকট্রিক বাতিগুলো জ্বলছে না, এখানে সুইচ আছে, আমি সুইচ টিপে দিব,
সংস্কার হয়ে যাবে এক মুহূর্তে। আবার সুইচ অফ করে দেব, বাতি নিভে যাবে। পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মে যে রূপান্তর, সেটা কিন্তু ইলেকট্রিক সুইচের মতো হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের লেখা এই বইয়ের প্রকাশনা উৎসবে রাজনীতিবিদরা ছাড়াও শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ৭২-এর সংবিধান বাংলাদেশের নাগরিকদের শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। সেখানে ভোটাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না থাকায় আওয়ামী লীগ সহজে তা হরণ করতে পেরেছিল। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই সনদের বিষয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, বিএনপি সংস্কারের মাধ্যমে জনগণের ক্ষমতায় বিশ্বাসী, আর জনগণের ক্ষমতার বাস্তবায়ন ঘটে নির্বাচনের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ১ বছরও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচন ঘিরে কিছু সমস্যা থাকলেও ছাত্র সংগঠনগুলোর আচরণে আশাবাদী হয়ে উঠছে প্রশাসন। যতক্ষণ সবাই উপাচার্যের হাত ধরে থাকবেন ততক্ষণ তিনি মাঠে থাকবেন বলেও জানান নিয়াজ আহমেদ খান। এদিকে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অতীতের সকল রেকর্ড ভেঙে এবারে নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪৬২ জন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিএসসি মিলনায়তনে। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি বলেন, নানা মতানৈক্য থাকলেও মোটা দাগে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র সংগঠনগুলো, আর এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে বলেও মনে করেন তিনি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, সেটি আমাদের বিরাট একটি শক্তি। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটি বিচ্যুতির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের করা আপিলের পর যাচাই বাছাই শেষে প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিপুল সংখ্যক প্রার্থী হওয়ায় ব্যালট বক্স নিয়ে দুশ্চিন্তার কথাও জানান তিনি। যাদের মনোনয়নপত্র আমরা বিভিন্ন ত্রুটির কারণে আমরা স্থগিত রেখেছি, তারা এর ভিতরে ২৮-২৯ জনের মতো এর ভিতরে আপিল করেছে। আগামীকাল সকালে আমাদের আপিল নিষ্পত্তি বোর্ড আছে, সেখানে তাদের মনোনয়নপত্রের বিষয় সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা আশা করতেছি কালকের ভিতরে এটা সলভ হয়ে যাবে। এদিকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার বিধিনিষেধ থাকলেও মধুর ক্যান্টিনের সামনে আনাগোনা বাড়ছে প্রার্থীদের। আছে নির্বাচন নিয়ে নানা শঙ্কাও। এসএম হলে তো জুলিয়াস সিজার তালুকদার আমাদের উপর, আমি নিজেও ভিকটিম ছিলাম সেখানে, যে আমাদের উপর যে ডিম নিক্ষেপ করে হামলা করে ছেলেদের উপর। তো আসলে কোনো আসলে ঘটনারই কোনো সুষ্ঠু পদক্ষেপ বিশ্ববিদ্যালয়কে নিতে দেখছি না। ৩ তারিখ নীল দলের যে সকল চরমপন্থী শিক্ষক শেখ হাসিনার পক্ষ নিয়েছিল তাদের কোনো বিচার আওতা আনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের বিভিন্ন কর্মকর্তা যারা ৩ তারিখ শেখ হাসিনার পক্ষে রাজপথে মিছিল করেছে তাদের বিচারে আওতা হয়নি। সুতরাং আমার মনে হয় এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। আমাদের বন্ধুপ্রতিম অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা বন্ধ করি। 19 সালে যে ছাত্রলীগ নেতা সেই সময় হামলা করেছে আমাদের উপরে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ছাত্রলীগ হলে যে সারাজীবন খারাপ থাকবে এটা আমরা বলি না, মানুষ ধর্ম পরিবর্তন করে, মানুষ ভালো হয়, কিন্তু ফৌজদারি অভিযুক্ত একজন ব্যক্তি তার বিচার ছাড়া সে কিভাবে প্রার্থী হয়? সংশ্লিষ্টরা মনে করছেন এই ডাকসু নির্বাচন এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা নির্ধারিত কোনো মহলের বিষয় নয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাতে সরকার
সফল হয়েছে। শনিবার রাজধানীতে এক সেমিনারে প্রেস সচিব জানান, শুল্ক যতটুকু কমিয়ে মার্কিন বাজারে যাওয়া যায় সেটি ছিল সরকারের বড় পরিকল্পনা। অনেকে বলেছিলেন এটা দুর্বল সরকার, ট্যারিফ কমাতে পারবে না। এটা নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। অনেকে বলতে চেয়েছেন এই সরকারের অবস্থান নেই, দুর্বল, কিন্তু সেটি সঠিক হয়নি। মার্কিন বাজারের পাশাপাশি অন্যান্য বাজারেও হিসাব কষতে হয়েছে। শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা চলমান থাকবে বলে জানান প্রেস সচিব। ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইটস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কি ওই লেভারেজটা আছে কিনা ইউএসএর থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য। প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এনডিএ, এবং এটা একটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। তো আমরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, তারা ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমানুল্লাহ বলেন, বাংলার জনগণ আওয়ামী লীগকে এখন খুনি হিসেবে চেনে। কিছুদিনের মধ্যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ফাঁসি হবে, তা দেখবে এদেশের জনগণ। তিনি বলেন, শেখ হাসিনা পালানোর দুদিন আগে অহংকার করে বলেছিলেন শেখের বেটি পালায় না, আজ কোথায় তার সেই অহংকার। তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে 6 বছর জেল খাটানো হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি, দেশের মানুষ তা ভুলে যায়নি। আমানুল্লাহ আরও বলেন, আগামী নির্বাচনের পর হবে বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। সরকার থেকে বলে দিচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। সরকার থেকে বলেছে ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, সুমনকে গুম করেছে, হাজার হাজার ছাত্র জনতা আবু সাইদ ওয়াসিম সহ অনেককে হত্যা করেছে। অতএব খুনি হাসিনা সহ তার যে দোসর মন্ত্রী আছে সবার কিছুদিন পরে ফাঁসি হবে। দৈনিক যুগান্তর সম্পাদক ও প্রখ্যাত কবি আব্দুল হাই শিকদার বলেছেন, গত 16 বছরের নষ্ট রাজনীতি থেকে দেশকে উদ্ধার করেছে এদেশের তরুণ সমাজ। তারা কোনো স্বার্থ ছাড়াই মাতৃভূমির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে 4th ন্যাশনাল ডিবেট কম্পিটিশন 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িকের প্রতিযোগিতার আয়োজন করে। 28টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাল করিম, উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর নাজমুস সাদাত, বিতর্ক প্রতিযোগিতার বিচারক টিআইবির ডেপুটি কোঅর্ডিনেটর জাফর সাদিক। সভাপতিত্ব করেন বিতর্ক ক্লাব নৈয়ায়িকের সভাপতি হিজবুল্লাহ তামিম। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ 8 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে অন্তত 13 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধের পরিমাণ, প্রায়শই ঘটছে গুম খুনের মতো ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই 2 উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত 5 লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় 15 বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পে যে এনজিওর বিভিন্ন সাক্ষীর সেই সাক্ষীর পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপরে একটা চাপ পড়ে গেছে। শিশু তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।
স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি মাসুদ পাভেল নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা পাভেল ও সজীবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হলে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা হতে পারে বলেও জানান তিনি। শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে একথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ইউক্রেনে চলমান রুশ হামলার নিন্দা প্রকাশ করে তিনি বলেন, রাশিয়ার এই আগ্রাসনে খুশি নয় যুক্তরাষ্ট্র প্রশাসন। চলতি সপ্তাহে ইউক্রেনে অবস্থিত মার্কিন কারখানায় রুশ হামলা নিয়েও অসন্তুষ্ট তিনি। তবে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্কের কোনো রকম অবনতি হবে না বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দুদেশের সম্পর্কের পরবর্তী ধাপ প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করলেও সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব বলে বিশ্বাস তার। পুতিন আরও জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আর্কটিক অঞ্চলে খনিজ নিয়ে কাজ করছে। খনিজ উত্তোলনে রাশিয়ান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কোম্পানি নোভাটেক এর মধ্যেই কাজ শুরু করেছে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক, সম্পর্ক উন্নয়নে আলোচনা। আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসির। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব। কোনো ষড়যন্ত্রী ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারা, বলেছেন নেতারা। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর আচরণ সন্তোষজনক, বলেছেন উপাচার্য। অতীতের রেকর্ড ভেঙে এবার প্রার্থী 462 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।